শুভ নববর্ষ। কুন্ডা ইউনিয়ন তথা কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জের এক কথা বাংলা ভাষাভাষী সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা। পাশাপাশি এই কেরানীগঞ্জের মানুষের ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং এই কেরানীগঞ্জের বিএনপির দুঃসময়ের কান্ডারি সভাপতি নিপুণ রায়ের পক্ষ থেকে কেরানীগঞ্জবাসীকে জানাই নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। পুরানো দিনের যত দুঃখ ব্যথা ভুলে আগামী দিনের নতুনের অবগাহনকে দাও তুমি তুলে। কবির এই চয়নটি আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। এই কারণে আসলে মানুষের মনে যত দিনগুলি যায় ভালোই যায়, তাই না? আর ভালো দিন আর ফিরে আসে না। সামনের দিনগুলি হয়তো ভালোর প্রত্যাশায় আমরা সবাই অপেক্ষা করি। তবে আমি মনে করি পুরানো দিনের হতাশা, গ্লানি, নিপীড়ন সব কিছু মুছে ফেলে আগামী দিনগুলিতে আসবে সাম্যের বাংলাদেশ, একতার বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ। নতুন প্রজন্মের সকলকে নিয়ে নতুন বাংলাদেশ গঠিত হবে। এটাই বাংলা নববর্ষের আমার একান্ত কাম্য। এই বাংলা নববর্ষে ইলিশ মাছ এবং পান্তা ভাত যে প্রথমেই তাদের যাত্রা শুরু করে, আসলে এটা থেকে কি বোঝাচ্ছে জনগণের? এটা আসলে এমন এটা কোনো বুঝতে কোনো বিষয় না। আমার মনে হয় একটা বাংলা একটা কালচার। বিগত দিনগুলিতে নদী ভরা ছিল মাছ, মানুষের মনে ছিল সুখ, গৃহস্থের ঘরে ঘরে ছিল নবান্নের আনন্দ, বসন্তের অবগাহন ছিল। সেজন্য মানুষ এই নতুন বছরটাকে আমরা ছোটবেলা যেভাবে দেখেছি, আমাদের বাবা মায়েরা চাঙ্গারি ভরে ইলিশ মাছ আনতো, ইলিশ মাছ এই বড় বড় পেটি ভাজতো, সবাই এরা খাইতো, পান্তা ভাত খাইতো, এই খেতো সেই খেতো। এখন একটা ইলিশ মাছ মানুষের কেনা মানে একটা পরিবারের হিমশিম খাওয়ার অবস্থা। আমি তো গতকালকে বাজারে নিজেও কিনেছি, মানুষকে বলেছি ইলিশ মাছ 2200 টাকা দা কিনতে হবো কেন? আমি এত বড় একটা 10 কেজি কি বলে প্রায় 10 কেজি ভেটকা মাছ কিনছি, নদীর কাতলা মাছ, প্রায় 8,000 টাকা দিয়া। তাহলে ওই এটা খাবে প্রায় 50 জন লোক। আর ইলিশ মাছ এই একটা কিনলে 8,000 টাকা দিয়ে ইলিশ মাছ কিনলে এরা খাবে মাত্র 12 জন লোক। লাভটা কি? যাই হোক, ওইটা কালচার, ওইটা এমন কিছু না ইলিশ মাছ খাইতে হবে, পান্তা ভাত খাইতে হবে। এটা হলো একটা কালচার। তো নববর্ষ উপলক্ষে আমরা বাংলাদেশি প্রত্যেকটা মানুষকে শুভেচ্ছা জানাই, কিন্তু আপনি কি প্রবাসীদের জন্য কি শুভেচ্ছা রাখতে চাচ্ছেন? আসলে প্রবাসী জীবনটাই একটা একাকিত্ব লাইফ। আমি নিজেও প্রবাস জীবন কাটিয়েছি জাপানে অনেক বছর। আমি যখন জাপানে ছিলাম, প্রবাস জীবনটা কখন ঈদ গেছে, কখন বাংলা বর্ষ গেছে, কখন আমার জন্মদিন গেছে, কখন কি গেছে, এটা ওই ফিল করছি আংশিক মনে মনে। কিন্তু প্রবাসের জীবনটা ছিল এক ধরনের কি বলে একাকিত্ব একটা জীবন। যতই বন্ধু বান্ধব লোকজন থাকুক, কিন্তু বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বিহীন প্রবাস জীবনটা, এটা আমার কাছে মনে হয় যেটা এক ধরনের কি বলে এটাকে হতাশাজনকই থাকে এই দিন, বিশেষ দিনগুলি, বিশেষ করে বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ, জাতীয় দিবস, আমরা বলি স্বাধীনতা, বিজয়, 21শে ফেব্রুয়ারি, একেবারে ঈদ সহ প্রবাস জীবনে তার এরকম। এখন হয়তো অনেক সারা পৃথিবীতেই বাংলা ভাষাভাষী মানুষ একসাথে কমিউনিটি আকারে তারা কিছুটা চেষ্টা করে পালন করার জন্য। আপনি তো নবান্ন উৎসবের কথা বললেন, তো ছোটকালে আপনি যখন এই কুন্ডা ইউনিয়ন থেকে বড় হয়েছেন, তো সেই সময়ের স্মৃতি নবান্ন আমার মনে পড়ে
যে এই নবান্ন, এই বৈশাখীর আগের দিন মানে গতকালকে ছিল চৈত্র সংক্রান্তি বলে হিন্দু সম্প্রদায়ের, না? আমাদের সেই বিবির বাজারে একটা বিরাট উৎসব হইতো, হিন্দু সম্প্রদায়ের মেলা হইতো। মানে হিন্দু মুসলমান সবাই আমরা বিবির বাজার ওখানে যাইতাম। বিবির বাজার সাথে মানে পুরা বিবির বাজার এলাকায় সেখানে আমার মনে এটা ছোটবেলা থেকে আমার একটা অভিজ্ঞতায় আছে যে যাইতাম সবার সাথে, বড় ভাই বোন, বড় ভাই দাদা একসাথে যাইতাম। আসার সময় তুফান নিয়ে বাড়িতে আসতাম। প্রতি বছরই কাছাকাছি আসলেই এই আকাশ অন্ধকার, তুফান আসতে দৌড়ে বাড়িতে আর আইসা সারতে পারতাম না। সেই ধুলি ঝড় বৃষ্টি তুফানের মধ্যে বাড়িতে আইসা খেয়ে পড়তাম। তো ওইটা একটা আনন্দ ছিল অন্যরকম। আর তারপর আমাদের এই এই বিশেষ করে বাংলা নববর্ষটা আমরা যদি উদযাপন তেমন করে করি না, আসলে আমাদের হিন্দু ভাইয়েরা হিন্দু কালচারে তারা কিন্তু এটা খুব সুন্দর উদযাপন করে। আমাদের আশেপাশে ম্যাক্সিমাম হিন্দু ছিল, তারা এই দিবসটায় আমাদের এই মানে নবান্ন বলতে আমাদের লাড্ডু খাওয়াইতো, বড়ি আচার খাওয়াইতো। এগুলি ছোটবেলা অনেক স্মৃতি, এটা বললে শেষ করা যাবে না। আজকের এই দিনে আপনি সবথেকে বেশি কাকে স্মরণ করেন? আসলে এক কথা বলা চলে, আজকের দিনে শুধু না, সর্বদাই সবচেয়ে বেশি মনে পড়ে আমার মা এবং বাবাকে। আমার মা বাবা দুইজনই নাই। তারা থাকলে হয়তো আজকে আমি এখানে বসছি, আমরা মিষ্টি খাচ্ছি, নাস্তা খাচ্ছি, সবাই একটা খাচ্ছি। মা থাকলে হয়তো বলতো যে বাবা এটা খাও সেটা খাও। যাই হোক, মা বাবা যার গৃহে নাই সেই বোঝে মা বাবার এটা আজকে দিনে না, সর্বদাই আমার এটা তাদের কথা মনে করি এবং তাদের ফিল করি। ছোটবেলায় তাদের সাথে কাটানো যদি ছোট্ট একটা মুহূর্ত শেয়ার করতেন। আসলে আমার মা একটা কথা বলতো, কারণ আমার মা আমার বাবাকে বলতো যেমন আমার পুত। বাবা তো আমার বাবা, তাই না? তা বলতো যে বাবা তোমার পুতের সাথে উচ্চ স্বরে কথা বললো না, জোরে কথা বললো না। তো মার সেই কথাটা আমার ব্যক্তি জীবনে আমি সবার সাথেই, শুধু বাবা যতদিন ছিল আমার ব্যক্তি জীবনে সবার সাথে আমি এটা পালন করার চেষ্টা করি। আমি উচ্চ স্বরে কারোর লগে সহজে কথা বলতে চাই না। যদি কারোর লগে বেশি রাগান্বিত হয়ে যাই, হয়তো ওই লোকটাকে আমার বয়সে ছোট একটা থাপ্পড় দেওয়া উচিত, থাপ্পড় না দিয়ে একটা চিৎকার করে একটা ধমক দিই, এটা আমার আছে। আমি সহসা ওই যে মার কথাটা পালন করি, যে কারো লগে জিদ করা কথা বলতে নাই, কারো হক নষ্ট করতে নাই, মানুষকে শত্রু বেশি বানাইতে নাই, এনিমিটি তৈরি করতে নাই। আমি চেষ্টা করি, কিন্তু এটা দেখা যায় ইদানিং কালে অনেকে এটা আমার দুর্বল মনে করে। আমার এই যে মানুষকে যে আমি সহসা আমি ইসলাম ধর্মের নিয়মটা পালন করতে চাই, কারো লোকে 2 দিনের বেশি কথা আমি না বলে থাকতে পারি না। হয়তো কাউকে ফোন করলাম, পরবর্তী সেই লোকটা তো বললো এই অমুকের দেখুন আমার ফোন করছিল, একদম গেছে। বা কথা বললাম ইচ্ছা কইরা, কিরে ভাই কেমন আছোস, রাগ করে আছোস কেন, কি হয়েছে, এইটাকে অনেকে দুর্বল ভাবে। এটাই মনে হয় আমার দুর্বল দিক আর কি। আসলে আমি অন্যান্যবাসীকে পুনরায় এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।